স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বড় এবং নামী হাসপাতালগুলোই টিকা নিতে অগণিত মানুষের ভিড়, কিন্তু বাকি হাসপাতাল অনেকটাই ফাঁকা। সব হাসপাতালে টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে সিটি কর্পোরেশনগুলোকে এগিয়ে আসার আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুস্তাক আহমেদের। অন্যদিকে টিকা কেন্দ্রের বিশৃঙ্খলা ঠেকাতে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাহেদ মালিক। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। 27 জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেওয়া হয়। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দেশব্যাপী টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার একই দিনে 2,04,540 জন টিকা নেন। সারা দেশে এ পর্যন্ত 5 লাখের উপরে মানুষ টিকা নিয়েছেন। নিবন্ধন করেছেন 13.5 লাখের উপরে। শুরুর দিকে নিবন্ধন ও টিকাগ্রহীতার সংখ্যা কিছুটা কম থাকলেও দিন দিন তা বাড়ছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে নিবন্ধন করে সাথে সাথে টিকা নেওয়া যাবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর 2 দিন ধরে রাজধানীর কয়েকটি হাসপাতালে চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। কয়েক জায়গায় সৃষ্টি হয় বিশৃঙ্খলাও। এজন্য স্পট রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের আহ্বান আগে নিবন্ধন করে পরে টিকা কেন্দ্রে যাওয়ার। রেজিস্ট্রেশনের বিষয়ে অনেকেই কিন্তু অভ্যস্ত নয়। সেই পরিবারের যারা তরুণ সদস্য তারা খুবই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়, তাদেরকে এই বিষয়ে সহায়তা করতে হবে। ঢাকায় 50টি হাসপাতাল, মাতৃসদন ও ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে টিকা কেন্দ্রের সংখ্যা 1005টি। অনেকেই বাড়ির কাছে টিকা কেন্দ্র থাকলেও তার নাম জানেন না। অনেকে আবার সব হাসপাতালে যেতে ভরসা পান না। এ বিষয়ে সিটি কর্পোরেশনগুলোকে সব এলাকায় সচেতনতা বাড়ানোর আহ্বান আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেনের। ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সভা করে সেখানে রেজিস্ট্রেশন সহায়তা বুথ করা এবং সেই ওয়ার্ডের সবচেয়ে কাছে কোন হাসপাতালটা আছে যেখানে টিকা দেওয়া হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখা। কেন্দ্রগুলোতে সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত টিকা নিতে পারবে সাধারণ মানুষ। এই প্রতিষ্ঠানগুলি বড়, তার জায়গা আছে, সেজন্য কোটাও বেশি দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে যে ওখানে কোটা বাড়ানো যায় কিনা, ভ্যাকসিন দিতে পারবে কিনা। যদি সম্ভব হয় তাহলে পরে আমরা বাড়িয়ে দিব। শুক্রবার টিকা কার্যক্রম বন্ধ, তবে অনলাইনে নিবন্ধন করা যাচ্ছে 24 ঘন্টায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া উচিত, এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে আওয়ামী লীগ নিজেদের মতো করে ইতিহাস রচনা করে ইতিহাসকে বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আরো জানাচ্ছেন মারুফা রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। সেখানে অংশ নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকারের উচিত ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জিয়াউর রহমানকে তার ভূমিকার জন্য ধন্যবাদ দেওয়া। আমার ধারণা ছিল এলাকার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউর রহমানকে মরণোত্তর সম্বর্ধনা দিতে যে কাজটি তাদের করার কথা ছিল তারা করে নাই। বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যৌথ সভায় কথা বলেন বিএনপির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা তাদের ইচ্ছামতো লিখার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা নিজেদের সুবিধা মতো তৈরি করার চেষ্টা করছে। আজকে বিশেষ করে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিচ্ছে বিএনপি। তথ্য ইতিহাস তা বিকৃত করা হচ্ছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই 50 বছরে সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে চট্টগ্রাম বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুর 1টার পর এই ঘোষণার কথা জানানো হয় গণমাধ্যমকে। এর আগে ঢাকার একটি সংবাদ সম্মেলনে 6 মহানগরে সমাবেশের ঘোষণা করেন বিএনপি নেতারা। বিভিন্ন সিটি নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থীরা ভোটে কারচুপির প্রতিবাদে এই সমাবেশের ডাক দিয়েছিল।
বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন, এক যুগ ধরে তাদের এই দাবি শুনছেন তিনি, কিন্তু তাদের আন্দোলন এখন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। বলেন, সরকারের পদত্যাগ নয়, বরং বিএনপির মতো দলকে জনবিচ্ছিন্ন করার জন্য তাদের টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত। শুক্রবার বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। বিএনপি সবকিছু আসলে দেরিতে বুঝে, অপরাজনীতি করে নিজেদেরকে জনবিচ্ছিন্ন করা, এই রাজনীতি যেদিন বুঝতে পারবে সেদিন তারা জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে জনগণ মনে করে। এবারে পৌর নির্বাচনের খবর। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ৫৫ পৌরসভার নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের কাছে টানতে মাঠ ময়দান চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপির প্রার্থীরা। শত যোগ্য প্রার্থীকে বেছে নিতে হিসেব করছেন ভোটাররাও। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের বানারীপাড়া ও মুলাদি পৌরসভায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মেয়র প্রার্থী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নৌকার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে এবং নৌকা অবশ্যই জয়ী হবে। এমনভাবে দেওয়ানোর ব্যবস্থা করব যাতে বৃষ্টি হলেই জানি এই পৌরসভাটা হাঁটুর নিচে চলে না যায়। নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। বানারীপাড়া পৌরসভায় কাগজের ব্যালটে এবং মুলাদি পৌরসভায় ইভিএম এ ভোট হবে। আমাদের সকল প্রস্তুতি আমরা যথাযথভাবে গ্রহণ করেছি। কিশোরগঞ্জের বাজিতপুরে পৌর নির্বাচনে পরিবেশ ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী এহসান কুফিয়া। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। পৃথিবীতে এরকম ঘটনা হইতে পারে না যে নিজেরা নিজেদের দেশের প্রধানমন্ত্রীর ছবি নিজেরা পুরে মামলা দেয়। আমরা যে এখানে ঘর থেকে বেরোতে পারি না, আমার সামনে আমার উপস্থিতি আমার নেতাকর্মীকে মারধর করে। যশোরের চৌগাছা ও বাঘারপাড়ার পৌরসভায় চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা। এই দুই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং ১২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। ঠাকুরগাঁয়ে রানীশঙ্কেল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২ জন, ৩৩ জন কাউন্সিলর এবং ১৩ জন মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ ও হোসেনপুর, শেরপুরের শ্রীবর্দী এবং নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল পৌরসভায় চলছে প্রার্থীদের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নতুন করে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের বৈষম্য নিয়ে ক্ষুব্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকরা। তাদের অভিযোগ, প্রায় 20 মাস কর্পোরেশনে থেকেও এখনো নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগ হওয়া 18 ওয়ার্ডের কিছু ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও নাগরিক সুবিধায় পিছিয়ে আছে তারাও। তবে নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে সিটি কর্পোরেশনের সেবা নিশ্চিতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা। তালুকদার বিপ্লবের প্রতিবেদন বিস্তারিত। 2017 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয় পার্শ্ববর্তী 16টি ইউনিয়ন। এর মধ্যে ঢাকা উত্তরের সঙ্গে 8টি ও দক্ষিণের সঙ্গে 8টি ইউনিয়ন নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ডের সংখ্যা হয় 129টি। কিন্তু নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও এখনও নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত ওয়ার্ডের বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডগুলোর মতোই পাড্ডা, ভাটারা ও সাতারকুল 37, 38 ও 41 নম্বর ওয়ার্ড বিভিন্ন শ্রেণী ও পেশার এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি গেল প্রায় 2 বছরেও। জনসেবার মধ্যে তো আমরা এখনো মনে হয় পড়ি নাই তেমন একটা, ছোটখাটো বিচার টিচার যেগুলি পড়ে সেগুলি করে। এমনিতে যেটা একটা নাগরিক যতটুকু সুবিধা পাওয়ার, এটা এখনো কার্যক্রম আসলে শুরু হয়নি। তবে উত্তরের মেয়র বলছেন এসব ওয়ার্ড হবে আধুনিক এবং পরিকল্পিত। বাস্তবায়নের অপেক্ষায় 4025 কোটি 62 লাখ টাকার উন্নয়ন প্রকল্প।
গুলশানে ঠিক যেই ধরনের রাস্তা হবে, ফুটপাথ হবে, লাইট হচ্ছে, ঠিক আজকে নতুন যে 18টি ওয়ার্ডে ঠিক এইভাবেই কিন্তু হবে। তো এই ওয়ার্ডকে কোনোভাবেই আমরা পিছিয়ে দেখছি না এবং আমাদের নতুন গন্তব্যস্থলে হবে কিন্তু এই ইস্টার্ন পার্ট অফ ঢাকার ওয়ার্ডগুলো। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন 18 ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থায় কিছুটা উন্নয়ন হয়েছে, কিন্তু মশক নিধন, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা আর জনপ্রতিনিধিদের জনবিচ্ছিন্ন থাকার অভিযোগ রয়েছে এসব ওয়ার্ডগুলোতে। রাস্তাঘাট রিক্সা চলতে পারতো না, এখন খুব উন্নত হয়েছে। রাস্তাঘাট গেলে হয়েছে, আর কিছু সেবা আমরা পাইনি। ওষুধের কার্যকারিতা কিছুটা কম, তো সেই বিষয়টা আমরা মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টিগোচর আমরা করছি। তবে 18 ওয়ার্ডের নাগরিক সেবা নিশ্চিতে বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটা ওয়ার্ডে একটা করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করা হবে, যেখানে থাকবে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থাকবে, সামাজিক অনুষ্ঠান কেন্দ্র থাকবে, যেন কেউ অল্প খরচে কিছু অনুষ্ঠান সেখানে তারা কিন্তু করতে পারে, ব্যায়ামাগার থাকবে, এবং একটা স্বাস্থ্য কেন্দ্র থাকবে, একটা লাইব্রেরি থাকবে। একই সাথে ওই এলাকায় খেলাধুলার মাননের জন্য মাঠের ব্যবস্থা করা হচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডে বাস করে লাখ লাখ পরিবার। প্রত্যাশা পূরণের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন হবে এমন আশা সবার। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। শিকদার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার বিকেল 5টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে তার নিথর দেহ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কাল বাদ জোহর রায়ের বাজার শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শরীয়তপুরে চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট এই শিল্পপতি। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার ব্যবসায়িক ক্ষেত্রে যেখানেই হাত দিয়েছেন, কর্মদক্ষতা এবং নেতৃত্ব গুণে সেখানেই হয়েছেন সফল। বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশিষ্ট এই শিল্পপতি। সফল এই উদ্যোক্তার দেশে বিদেশে রয়েছে অগণিত সফল ব্যবসা। শুক্রবার তার মরদেহ আসার খবরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এত শুভানুধ্যায়ীর ভিড় অপেক্ষা। উনি অসম্ভব ভালো মানুষ ছিলেন, কখনো ওই চাকরি থেকে কাউকে স্যাক করেননি। ওনার মনটা অত্যন্ত বড় ছিল, উনি দরিদ্রের বন্ধু ছিলেন। দুবাই থেকে তার মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিকাল 5টার দিকে। এ সময় উপস্থিত ছিলেন জয়নুল হক শিকদারের পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠজনরা। আজকে শিকদার চাচার অবদান অনেক। বেসরকারি ব্যাংক, শিকদার মেডিকেল কলেজ হসপিটাল, বেসরকারি, একেবারে গ্রামে আমাদের বাড়িতে আপনার কার্তিকপুরের মধুপুর গ্রামে কিন্তু একটু বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনি গড়ে তুলেছেন। এ সময় জয়নুল হক শিকদারের ছেলে রিক হক শিকদার বাবার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। আমরা সবাই হারাই ফেলেছি, আপনাদের চাচাদের আপনারা হারাই ফেলেছেন, আপনারা খালি দোয়া চাই। বিমানবন্দর থেকে জয়নুল হক শিকদারের নিথর দেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসায়। শনিবার বাদ জোহর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর হেলিকপ্টার যোগে তাকে নিয়ে যাওয়া হবে নিজ জন্মস্থান শরীয়তপুরে, যেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি জয়নুল হক শিকদারকে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত সংবাদটি ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। শুক্রবার বিকেলে এলাকার নানক চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে মোহাম্মদপুরবাসী। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে হেয় করতে এই সংবাদ প্রচার করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে প্রতিবেদনটি তৈরি করেছে আল জাজিরা। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতেই এমন সংবাদ প্রচার করা হয়েছে বলেও মানববন্ধনের অংশ নেয়া অভিযোগ করেন। রাজধানীর ওয়ারিতে সজীব হাসানের নৃশংসভাবে খুন হওয়ার পেছনে কারণ অসম প্রেম ও কলহ। শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন একমাত্র আসামি পারভিন। পারিবারিক কলহের কথা বলেছেন পরিবারের সদস্যরাও। মাসুদ আলাবনীর রিপোর্ট।
বছর 5 আগে রাজধানীর ওয়ারির স্বামীবাগে এই বাড়িতেই শাহনাজ পারভিনকে স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নিয়েছিলেন সায়দাবাদ বাস কাউন্টারে চাকরি করা সজীব হাসান। সেই বাড়িতেই কথিত প্রেমিকার হাতে নৃশংসভাবে খুন। সজীব ও পারভিনের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে সজীবকে হত্যার পর। সজীবের স্বজনরা মরদেহ নিতে এসে অপেক্ষায় ছিলেন মিটফোর্ড হাসপাতালের মর্গের সামনে। তারা জানান 2011 সালে সজীব গ্রামের বাড়ি ঝিনাইদহে পারভিনকে স্ত্রী পরিচয় দিয়ে নিয়ে যান, কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। 11 বছর ওদের সংসার জীবন। 11 বছর, কিন্তু ওই মহিলাটা আরেকটা সংসার ছিল। এটা আমরা জানি না, এটা আমরা গতকালকে জানছি। ওই মহিলার বয়স তো 50-এর উপরে বেশি, এটা এর জন্য আমরা মেনে নিয়েছিলাম না। 2 দিন আগে প্রায় 20 ভরি গহনা, 1 লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন সহ সজীবের বাড়িতে আসেন পারভিন। বউতে চাকরি করতে দেয় না, বউ একবার সিআইডি অফিসার সিডা পরিচয় দিবে আর কি। বৃহস্পতিবার কলহের এক পর্যায়ে সজীবকে খুন করেন পারভিন। পরে বাঁচার জন্য ফোন দেন স্বামীকে। তার স্বামী পুলিশ সহ গিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার করে মরদেহ। তদন্ত করে দেখছি অনেক কারণে থাকতে পারে। সে স্বীকার করেছে তারা হত্যা করেছে, আর হলো তার প্রতি জিদ দেওয়ার কারণে তারা টুকরো টুকরো করেছে আর কি, 5 টুকরো করেছে। শুক্রবার দুপুরে পারভিনকে হাজির করা হয় আদালতে। সেখানে দেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। পরে কারাগারে পাঠানো হয় তাকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কমলাপুর রেল স্টেশন থেকে পর্যাপ্ত দূরত্বে মেট্রো রেলের স্টেশন নির্মিত হবে। সেক্ষেত্রে মেট্রো রেলের জন্য কমলাপুর রেল স্টেশন ভাঙার প্রয়োজন নেই বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্থপতি মোবাশ্বের হোসেনও মনে করেন কমলাপুর রেলওয়ে স্টেশনকে অক্ষত রেখে সবকিছুই করা সম্ভব। আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী নিজেও। জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনকে রেখেই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল হয়ে শেষমেশ যাবে কমলাপুর। মেট্রো রেল 1 রাজধানীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের গন্তব্য কমলাপুর। রাজধানীর আরেক মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে উড়াল সড়ক এয়ারপোর্ট থেকে শুরু হয়ে বনানী, মগবাজার, কমলাপুর হয়ে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এসব মেগা প্রকল্পকে ঘিরে কমলাপুরকে নিয়ে নতুনভাবে ভাবছে সরকার। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাল্টি মোডাল হাব নির্মিত হবে কমলাপুরে, যে কারণে খবরের অন্যতম শিরোনাম ভাঙা পড়ছে কমলাপুর রেল স্টেশন। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে তাদের জন্য ভাঙার প্রয়োজন পড়বে না কমলাপুর রেল স্টেশন। স্টেশন থেকে কমপক্ষে 30 মিটার দূরে হচ্ছে মেট্রো রেলের স্টেশন। আমাদের মেট্রো স্টেশনের জন্য তাদের কোনো এফেক্টেড হচ্ছে না। স্টেশন বিল্ডিং এর জন্য কমলাপুর বর্তমানে স্টেশন বিল্ডিং এফেক্টেড হচ্ছে না, কারণ এই বিল্ডিংটা আমাদের স্টেশন থেকে 30 মিটার দূরে আছে। এ বিষয়ে এরই মধ্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে দেশের খ্যাতনামা স্থপতিগণ সাক্ষাৎ করেছেন রেলমন্ত্রীর সঙ্গে। স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলছেন, কমলাপুর স্টেশন না ভেঙেই বিকল্প পরিকল্পনা অনুযায়ী অন্য সব বহুতল স্থাপনা নির্মাণ সম্ভব। ডুপ্লিকেট করে ইতিহাস সংরক্ষণ করা সম্ভব না। ওনারা যা যা চাচ্ছেন, জাপানি কোম্পানি এটির কার্যক্রম হাতে নিয়েছেন, তারা যা যা জিনিস করতে চাচ্ছেন, আমরা মনে করি স্থপতি হিসাবে এই সবকিছুই অল্টারনেটিভ প্রস্তাবনার মাধ্যমে করা সম্ভব, এই স্টেশনটিকে সম্পূর্ণ অক্ষত রেখে। রেলমন্ত্রী বলছেন, বিভিন্ন মেগা প্রকল্পের কারণে ভবিষ্যতে কমলাপুরকে উন্নত বিশ্বের আদলে গড়ে তোলা হবে। কমলাপুর স্টেশন ভাঙার সূত্রে ভুল তথ্য আপনারা দিচ্ছেন। আমরা সমস্ত কমলাপুর যে স্টেশন এবং আশেপাশে যা কিছু আমাদের রেলের স্থাপনা আছে, সমস্ত কিছুকেই আমরা রিমডেলিং করতেছি। তবে এখানে আমরা চেষ্টা করছি, যেহেতু রেল স্টেশনটা আমাদের ঐতিহ্য বহন করে, সেটিকে আমরা ঠিক রেখে আমাদের এই উন্নয়ন পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন করতে পারি কিনা, সেটির জন্য আমরা চেষ্টা করছি। কমলাপুর রেল স্টেশন এবং শাহজাহানপুর রেলওয়ে আবাসিক এলাকা ঘিরে বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রেলপথ মন্ত্রণালয়। তাকে বলা হচ্ছে মাল্টি মোডাল হাব। জাপানের কাজিমা কর্পোরেশনের পরামর্শ অনুযায়ী তা বাস্তবায়নে এগিয়ে চলছে প্রকল্প। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। বাংলাদেশের কবিতা মূলধারার গণ আন্দোলন, প্রতিবাদ, মিছিলের উষ্ণ সহচার্যে বেড়ে উঠেছে। তাই এদেশের কবিতার রয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
এমনটাই মনে করছেন 21 পদকপ্রাপ্ত কবি মহাদেব সাহা। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবেগপ্রবণ ও কবিতা প্রিয় বাঙালি জাতি তার আত্মপরিচয় জানতে পেরেছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। 21 মানে যে কবির কাছে স্বপ্ন ফিরে আসা, তারুণ্য ফিরে আসা, অন্যায়ের প্রতিবাদ, দুর্জয় শপথ ফিরে আসা, সেই কবি মহাদেব সাহা মনে করেন 21-এর জাগরণ না ঘটলে বাংলাদেশের সাহিত্যে এত তাড়াতাড়ি সমৃদ্ধি ঘটত না। তার মতে আন্দোলন, মিছিল, প্রতিবাদ দিয়েছে বাংলার কবিতায় এক নতুন রং, জীবনের গন্ধ। আমাদের এই কবিতার যে মূলধারা, সেটা গণ আন্দোলন, প্রতিবাদ, মিছিলের উষ্ণ সাহচর্যে বেড়ে উঠেছে, সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশের বাংলা কবিতার, এই অঞ্চলের কবিতার যে আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে, তারও কারণ এদেশের এই মানুষের আন্দোলন, মানুষের প্রতিবাদ, মানুষের সংগ্রাম। 1987 সালে শুরু হয় কবিতা উৎসব। প্রথম থেকেই এই উৎসবের সাথে ছিলেন তিনি। 2020 সালের এই উৎসবে কবি মহাদেব সাহা ছিলেন উদ্বোধক। সেই যে কবিতার যে উৎসব, সেটা প্রকৃত শুধু উৎসব নয়, কবিতার সংগ্রাম ছিল। স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের মূলধারার প্রতিবাদী কবিরা একত্রিত হয়ে এই সংগঠন গড়ে তুলেছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে তারা সোচ্চার প্রতিবাদ জানিয়েছিলেন। গতবারের অমর 21 গ্রন্থমেলায় আসে তার 8টি বই। কলকাতার বইমেলায়ও 2টি। বঙ্গবন্ধুকে ঘিরে রচিত কবিতা ও লেখা নিয়ে বইমেলায় রয়েছে তার বই। 10-12 বছর বয়সেই কবি বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিলেন কবিতা। কবির কণ্ঠেই তা শুনেছিলেন বঙ্গবন্ধু। বলেছিলেন মহাদেব সাহা হবেন নাম করা কবি। তুমি আসিয়াছ ফুলজোর তীরে আমাদের এই গ্রামে, পাতার তোরণ গড়েছি আমরা মুজিব তোমার নামে। তিনি দিব্যচক্ষে হয়তো দেখতেই পেরেছিলেন যে একদিন তাকে নিয়ে আমাকে অনেক কবিতা লিখতে হবে। তরুণ প্রজন্ম দেশপ্রেমে জাগ্রত হয়ে লিখবে কবিতা, রচনা করবে সাহিত্য, এমন প্রত্যাশার কথাও জানান কবি মহাদেব সাহা। আরো রঙ্গনময় করে তুলবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আলো ঝলমল হলো রাজশাহীর সিটি বাইপাস সড়ক। উন্নত বিশ্বের নামী শহরগুলোর মতো দেশের প্রথম সিটি হিসেবে এমন দৃষ্টিনন্দন সড়কবাতি সংযোজিত হলো। এই সড়কটির দিন ও রাতের সৌন্দর্য ধরে রাখতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদনে বিস্তারিত। পিচ ঢালা পথ, মাঝের সড়ক বিভাজন দিতে আঁকা আছে নানা আলপনা, যা দৃষ্টি কাড়ে এই পথ দিয়ে চলা মানুষকে। এবার সেই সড়কে বসানো হলো দৃষ্টিনন্দন বাতি। দূর থেকে দেখে যে কেউ মনে করতে পারেন প্রজাপতির সারি সড়ক জুড়ে। দিনে সড়ক জুড়ে প্রজাপতির মেলা, আর রাতের আলোয় মুগ্ধ পথচারীরা। এই যে প্রজাপতি লাইট দিয়েছে, লাইটে শহরটা ঝলমল করছে, অনেক ভালো লাগছে। অন্ধকারে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটতো, এই অ্যাক্সিডেন্টগুলো থেকে আমরা বিরত এখন বর্তমানে। মানুষের চলাচলের সুবিধা হবে, সবকিছু মিলে উন্নয়নেরই একটা অংশ। রাজশাহী মহানগরীর বহরমপুর রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত 4 লেন সড়কে বসানো হয়েছে দৃষ্টিনন্দন এই আধুনিক সড়কবাতি। বিদেশ থেকে আমদানি করা এমন সড়কবাতি দেশের কোনো শহরে প্রথম। লাইট পোল এই বিদেশ থেকে আমদানি করা হয়েছে, আর বাকি ফিটিংস এগুলো যেগুলো কারিগরি আরও যেগুলো কাজ ছিল সেগুলো আমরা স্থানীয়ভাবে সম্পন্ন করেছি। এখানে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার আছে, এভিআর আছে। এখানে অটো সুইচ অন অফ হবে, তাতে আমরা সুবিধা মতো সময়ে আমরা অন অফ করতে পারবো। এতে বিদ্যুৎও যেমন সাশ্রয় হবে। একদিকে আলোর চাহিদা পূরণ, পাশাপাশি সড়কটিকে দৃষ্টিনন্দন করছে এমন বাতি। সড়কটির সৌন্দর্য ধরে রাখতে তাই নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র। কেউ যেন এই পোলগুলিতে কোনো রকম পোস্টার, লিফলেট, প্যানাবোর্ড বা কোনো রকম ব্যানার ইত্যাদি লাগিয়ে যেন এই পোলগুলির সৌন্দর্য নষ্ট না করে ফেলেন। 4.2 কিলোমিটার সড়কে 174টি খুঁটিতে বসানো হয়েছে 348টি আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি। এতে ব্যয় হয়েছে 5 কোটি 22 লাখ টাকা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ।
শীতের শেষে বাজারে সবজির যথেষ্ট যোগান থাকলেও ক্রেতাদের নাগালে রয়েছে দাম। তবে ব্যাগ ভর্তি সবজি কিনলেও সয়াবিন তেল ও চালের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। এক মাসের ব্যবধানে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 100 টাকার বেশি। এই অতিরিক্ত দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। শুক্রবার ছুটির দিন, তাই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবজির দাম কম থাকায় অনেকেই প্রয়োজনীয় সবজি কিনে রাখছেন। সবজির দাম এখন বাজারে কম। ওদের পেঁপে আছে 30 টাকা কেজি, মটরশুঁটি আছে 40-50 টাকা কেজি, সিম আছে 30-40 টাকা, শসা আছে 30 টাকা 40 টাকা কেজি। করোনা পরবর্তী কয়েক মাস নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের দাম ওঠানামা করেছে। তবে সম্প্রতি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে ভোজ্য তেল ও চালের বাজারে। এ নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মাঝে। তেলটা কিনছিলাম 520 টাকা করে 4-5 মাস আগে, আর এখন কিনলাম আছে 610 টাকা দিয়ে। ঘুমের থেকে উঠে দেয় তেলের দামে বাড়তি, এটা কোনো সিস্টেম? এখন দাম বেশি হলো, খাইতে ওই 5 লিটারের জায়গায় 3 লিটার খাবে। সয়াবিন তেলের বাজার প্রায় পুরোটাই আমদানি নির্ভর, তাই দেশের বাজারে এমন অবস্থা বলছেন সংশ্লিষ্টরা। সরকার তো জানতে পারে ওনাদের কি কস্টিং আছে, কস্টিং এর উপরে রেটটা কি অ্যাকুরেট হচ্ছে না কম নিচ্ছে না বেশি নিচ্ছে, একটু ওনারা মিলকে ভেরিফাই করলে জিনিসটা হয়তো সমন্বয় করতে পারবে। গেল কয়েক সপ্তাহ স্থিতিশীল আছে মাছ ও মাংসের বাজার। গরুর মাংস 580 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজিতে। এদিকে গরিবের খাদ্য মোটা চাল সহ প্রায় সকল প্রকার চালের দামই বেড়েছে। এক সপ্তাহে পুরনো স্বর্ণা, পাইজাম ও বিয়ার আটা সহ বিভিন্ন চালের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। এখন যে সময়, এই সময় এই দাম থাকা কোনোভাবেই সমীচীন নয়। চালের দাম অনেক বেশি। আমরা যারা সীমিত আয়ের মানুষ, আমরা যারা সীমিত আয় করি, তাদের জন্য এটা খুব বার্ডেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পুরো বাজার ব্যবস্থা নজরদারিতে আনার দাবি সাধারণ ক্রেতাদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ চায় ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সমর্থকরা। টানা 6 দিন ধরে চলা বিক্ষোভে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরাও যোগ দিচ্ছেন। ঘটছে সংঘর্ষ। এসবের মাঝে সুচি সরকারের আরও এক মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে 23,000-এর বেশি কারাবন্দীকে মুক্তির ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। এদিকে মিয়ানমারকে দেয়া $4 কোটি সহযোগিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। পুলিশি দমনপীড়ন উপেক্ষা করে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সর্বস্তরের জনগণের সঙ্গে যোগ দিচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীও। বৃহস্পতিবার সামরিক জান্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের নিষেধাজ্ঞার ঘোষণাকে স্বাগত জানালেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ চায় সূচির সমর্থকরা। একই সঙ্গে চীন সামরিক সরকারকে সমর্থন দেয় নেপিদোতে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করে বিরোধীরা। এদিকে স্টেট কাউন্সিলর কার্যালয়ের মন্ত্রী কেয়াও তিনতো ও রাখাইন মুখ্যমন্ত্রী নিয়াই পুকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে এনএলডি। দলটির তথ্য ও প্রচার কমিটির সদস্য জানিয়েছেন কেয়াও তিনতো সহ আরও 5 জনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে শুক্রবার 23,314 জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়। ইউনিয়ন ডে উপলক্ষে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাং বন্দীদের মুক্তির ঘোষণা দেন। এছাড়া আলাদা এক নোটিশে 55 জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দুটি আদেশে স্বাক্ষর করেছেন সেনাপ্রধান মিন অং হ্লাং। শুক্রবার দেশটির 74তম ইউনিয়ন ডে উপলক্ষে নেপিদোতে সিটি হলের সামনের স্কোয়ারে বিশাল কুচকাওয়াজের আয়োজন করা হয়। নাহিদ জিহান, নিউজ 24। এদিকে ভারতের তামিলনাড়ুর বিধুনগরে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জন। আহত হয়েছেন আরও 36 জন। কারখানাটিতে বিস্ফোরণের সময় গোটা এলাকা কম্পন অনুভূত হয়। প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতশবাজির সাথে রাসায়নিক পদার্থ মেশানোর সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগুন লাগার পরেই দমকলের 10টি ইঞ্জিন কাজ শুরু করেছে। তুষারঝড়ে বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 65 জন। বৃহস্পতিবার একসঙ্গে 75 থেকে 100টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
স্থানীয় পুলিশ জানায় টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকার ইন্টারস্টেট 35 নামের ওই মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলো অনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের 409 রানের বিপরীতে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 105 রান। ফলো অন এড়াতে আরও 104 রান লাগবে মোমিনুলদের। দলের ভরসা হয়ে অপরাজিত আছেন মুশফিক আর মিথুন। ঢাকা টেস্টের বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। নানা ব্যর্থতা আর সমালোচনায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিন কাটালো বাংলাদেশ। হতশ্রী বোলিং আর ব্যাটিং বিপর্যয়ে এখন ফলো অনের শঙ্কায় মমিনুল বাহিনী। ক্যারিবীয়দের 350 রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য আগের দিনই জানিয়েছিলেন রাহি, কিন্তু প্রথম ইনিংসে 409 রান তুলে সেই লক্ষ্য ভণ্ডুল করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন লাঞ্চের আগে বাংলাদেশের অর্জন ছিল কেবল বোনারের উইকেট, তবে এর আগেই 90 রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেঞ্চুরি মিসের আক্ষেপ করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান জোশুয়া ডি সিলভা। শতক থেকে 8 রান দূরত্বে ফেরেন তাইজুলের বলে বোল্ড হয়ে। এদিন মিরাজ নাইমদের ছন্নছাড়া বোলিং এর ফায়দা লুটেছেন আলজারি জোসেফও। এই ক্যারিবীয় পেসার 4-6 ফুলঝুড়িতে 108 বলে করেন 82 রান। শেষ পর্যন্ত রাহি আর তাইজুলের সমান 4 উইকেট শিকারে 409 রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাব দিতে নেমে বিনা রানেই আউট সৌম্য সরকার। ব্যর্থতার পাল্লা ভারী করে ব্যক্তিগত মাত্র 4 রানে সৌম্যর পথ অনুসরণ করেন শান্ত। দলের বিপর্যয়ে অধিনায়ক মুমিনুলের ব্যাট এবার প্রতিরোধ করতে ব্যর্থ, তবে প্রতিশ্রুতিশীল ছিলেন তামিম। ছিল বড় ইনিংসের হাতছানি, কিন্তু 44 রানে তার উইকেট বিপদে ফেলে দেয় স্বাগতিকদের। তাই দিন শেষে বাংলাদেশ 304 রানে পিছিয়ে ফলো অন থেকে মাত্র 104 রান দূরত্বে। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। রাত 10টার সংবাদে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।